ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের যে অর্ডার, যে মধ্যপ্রদেশের যে মামলাটা, যে ক্লারিফিকেশন মামলা, সেই ক্লারিফিকেশন মামলা সুপ্রিম কোর্টের অর্ডারে কী ইঙ্গিত দিচ্ছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে একটা কথা বলে দিই, গতদিন শুনানি পর্ব চলাকালীন যেটুকু আমাদের অবজারভেশন ছিল, তো সেখান থেকে একটি ভিডিও পরবর্তীতে আপলোড হয় এবং সেখানে নানান গুচ্ছের একাধিক বিরূপ মন্তব্য অনেকে করেছেন। না বুঝতে পেরে, আমি এখনও বলছি, না বুঝতে পারে, না জেনে, না শুনে তারা কিন্তু এই মন্তব্যগুলো করেছেন। আমি একদম শুরু থেকে যদি একদম স্পেসিফিক করে দিই যে গতদিনে হিয়ারিংয়ে আমাদের পশ্চিমবঙ্গের যারা ইন সার্ভিস টিচার আছে বা যে সমস্ত ডিলেট প্রার্থী আছে তারা কোন অংশটুকু নিয়ে ক্লারিফাই যেটা হোক সুপ্রিম কোর্টে, এটা তারা চাইছিলেন। একটা হচ্ছে যে এই অর্ডারটা এনসিটি, যেহেতু এনসিটি টোটাল 2018 নোটিফিকেশান থেকে সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে, টোটালটাকে কোয়াস্ট করেছে, তো সেক্ষেত্রে সেটা কোন অংশ থেকে কার্যকরী হবে এইটুকু অংশ শুধু ক্লারিফাই দরকার। বাকি বর্তমান সময়ে 2023-এর পর থেকে কোনো রকম বিএড প্রার্থী প্রাথমিক শিক্ষকতা বা এলিমেন্টারি এডুকেশনের ক্ষেত্রে বসতে পারে, এটা তো পরিষ্কার। শুধুমাত্র একটা অংশ দরকার ছিল যেটা থেকে ক্লারিফিকেশন দরকার, কবে থেকে, আগে না পরে। সুপ্রিম কোর্ট দুজন সিটিং যারা এই অর্ডারের অথর যিনি রয়েছেন জাস্টিস দুলিয়ান মহাশয়, তিনি পর্যন্ত হিয়ারিং পর্ব চলাকালীন এবং অনিরুদ্ধ স্যার তিনিও বলেছেন পরিষ্কারভাবে, তাদের মধ্যে যে কথাবার্তা হচ্ছে অ্যাকচুয়ালি তাদের দুজনের মনে কী ইচ্ছে সেটাই তো জানার কথা, কারণ সুপ্রিমের একদম শীর্ষে তারা বসে আছে, অ্যাপেক্স কোর্টের শীর্ষে বসে আছে এই অর্ডারে। তো তারা যেটা ভাববেন সেটাই ইমপ্লিমেন্ট করবেন। সেখানে একাধিক অ্যাডভোকেট কাউন্সিল যাই বলুক না কেন তারা ভেবে নিয়েছেন এবং তারা এটা করবেন, যে মনস্থির করে রেখেছেন যে অর্ডারের পর থেকে সেটি ইমপ্লিমেন্ট করবে। সেটা গতদিন প্রকাশ হয়ে গেছিলো, যার দৌলতে আমরা বলেছিলাম যে ইন সার্ভিসের টিচাররা যারা রয়েছেন অন্তত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 16,500 যারা বিএড ইন সার্ভিস টিচার, তাদের আর চিন্তার কিছু নেই। সেটাই আমরা গতদিন ভিডিওতে বলেছিলাম এবং সেটাই হচ্ছে আজকের অর্ডারটা দেখলে আরও পরিষ্কার হয়ে যাবে কেন এই কথাগুলো আরও জোরালোভাবে বলা হচ্ছে। যদি অর্ডারে পরিষ্কার নয় কিন্তু এর ইন্টার মিনিং, মানে এর অন্তর্নিহিত মানে কি দাঁড়াচ্ছে সেটাও কিন্তু আজকে আমরা ব্যাখ্যা করব। তো যাই হোক, মোদ্দা কথা, ইন সার্ভিস 16,500 টিচার তাদের আর বিন্দুমাত্র ভয়ের কিছু নেই। এই অংশে যে অংশটুকুতে বাকি আছে, যে অংশটুকুতে নিয়োগ বাকি আছে, সেখানেও বিএড ডিগ্রিধারীদের কোনো রকম কোনো অসুবিধা নেই। তারা পরিষ্কার এখানে রিক্রুটমেন্টে বসবে এবং এটা অর্ডার আসলে পরিষ্কার হয়ে যাবে। যাই হোক, যে বিষয় নিয়ে কথা বলবো অ্যাকচুয়ালি 1 এপ্রিল যেখানে মামলার পরবর্তী ডেট ঠিক হচ্ছে, সেখানে কি হতে পারে সেটা একটা সম্ভাব্য বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওতে রাখবো। এবং গতদিনের ভিডিওর সাথে আজকের অর্ডার কিন্তু পূর্ণাঙ্গ মিলে গেছে এবং মিলবে, এই বিষয়টা আরও পরিষ্কার হবে। কারণ আমরা গোটা হিয়ারিং পর্ব দেখেই কিন্তু ভিডিওটা, যদিও চটজলদি করা হয়েছিল, তো অনেকের ক্ষেত্রে অর্ডারটা বা খবরটা আসার পরেই অনেকে বিভ্রান্তি ছড়াচ্ছিল বা তারা না শুনে হয়তো মন্তব্য করছিলেন। তো সেটা কিন্তু আজকে পরিষ্কার করে দেবো আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিও একদম ভিতরে ঢুকে গিয়ে আমরা অর্ডারের আসল ব্যাখ্যাটা আমরা চেষ্টা করি, যে অর্ডারে কী দিয়েছে, তার রেসপেক্টে কোন কোন ভাবনাগুলো উঠে আসছে বা সুপ্রিম কোর্টের ভাবনাটা অ্যাকচুয়ালি কী। তো সেটা খানিকটা অর্ডারে পরিষ্কার হয়েছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন আমরা দেখে নিই কী আছে অর্ডারে। তো আমরা অর্ডারের শুরুতেই যে অংশটুকু নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে অর্ডারের অপারেটিভ পোর্শন, যে অংশটুকু আমাদের কাজে লাগবে। তো ওখানে অর্ডার কী দিচ্ছেন, তার আগে আপন হিয়ারিং দ্য কাউন্সিল দ্য কোর্ট মেড দ্য ফলোয়িং অর্ডার। উই হ্যাভ হার্ড দ্য লার্নেড সলিসিটর জেনারেল মিস্টার নটরাজ, লার্নেড অ্যাডিশনাল সলিসিটর জেনারেল, লার্নেড সিনিয়র কাউন্সিল অ্যান্ড লার্নেড অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল অ্যাপিয়ারিং দ্য পার্টিস ইন দ্য মিসলিনিয়াস অ্যাপ্লিকেশন রেজিস্টার্ড অ্যাজ ডায়েরি নাম্বার সাচ অ্যান্ড সাচ। তো এইটা হচ্ছে সেই 2024-এর মিসলিনিয়াস নাম্বার 4303, যার হিসাবে কিন্তু হিয়ারিংটা চলছে মধ্যপ্রদেশের তরফ থেকে। এবং লেট দ্য অ্যাপ্লিকেশন বি লিস্টেড অন 1 এপ্রিল 2024 at 2 PM। অন দ্যাট ডে উই রিকোয়েস্ট দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারত সরকারকে তিনি বলেছেন যে অ্যাপ্রাইজ দিস কোর্ট অন 2 points, অর্থাৎ দুটো পয়েন্টে তারা কিন্তু নেক্সট দিন যেটা হিয়ারিং হবে সেখানে দুটো পয়েন্ট দেখবে, খুব ভাইটাল এই দুটো পয়েন্ট। মানে এখানে কিন্তু অন্য কোনো প্রসঙ্গ কিন্তু আর সেই অর্থে থাকলো না, কারণ তারা কিন্তু জাজমেন্ট অলরেডি ভেবে নিয়েছেন যে তখন 2018 সালে যেটা ছিল সেই হিসাবে যা নিয়োগ হয়েছিল তার পরবর্তী ক্ষেত্রে সেটাতে তারা হাত দিচ্ছেন না। এবং সেক্ষেত্রে এই অর্ডারে বাকি মানে যে দুটো পয়েন্ট আছে এটা দেখলে আমরা পরিষ্কার হয়ে যাবে অ্যাকচুয়াল জিনিসটা কী হতে চলেছে। তো দুটো পয়েন্টের মধ্যে প্রথম পয়েন্ট কি লিখছেন বিচারপতি দ্বয়, যে হাউ মেনি ভ্যাকান্সিস ইন প্রাইমারি স্কুল আর দেয়ার, অর্থাৎ কতগুলো ভ্যাকান্সি প্রাথমিক স্কুলগুলোতে আছে, or likely to be there across the country in all the state and union territories for the year 2023 to 2024, অর্থাৎ 2023-24 অ্যান্ড 2024-25 হুইচ আর ইয়েট টু বি অ্যাডভার্টাইজ। অর্থাৎ এই যে সেশনটা কোন টাইমটাকে পিক আপ করলো
এটা কিন্তু সেই 2018 সালটাকে নিল না, যেটা এনসিটি এরকম কিছু লাগু করেছিল, যেখানে গিয়ে বিএড প্রাথমিকের ক্ষেত্রে শিক্ষকতার যোগ্য ছিল। দেন তারপরে 23 সালে গিয়ে অর্ডার হলো। তো দেখো পিক আপ পয়েন্টটা তুলেছে 23 থেকে, অর্থাৎ 23-24 এবং 24-25, অর্থাৎ বর্তমান সময় দাঁড়িয়ে কতগুলো শূন্য পদ আছে এন্টায়ার ভারতবর্ষে, বিভিন্ন রাজ্য, অঙ্গরাজ্য এবং তার সাথে কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে কতগুলো ভ্যাকান্সি আছে প্রাথমিক স্কুলগুলোতে। এটা এক পিক আপ পয়েন্টটা যদি তুমি একবার ভাবো, তাহলে পিক আপ পয়েন্টটা যদি এনসিটির ওইখান থেকে হতো, তাহলে কিন্তু 2018 সাল থেকে তোলেনি। তো এখান থেকে তুলেছে, এখান থেকে পরিষ্কার যে এই যে সমস্ত ডিএলএড প্রার্থীরা যারা মামলাটা করেছেন, তাদের ক্ষেত্রে তাদের কতটা অ্যালোকেশন দরকার, তাদের কতটা সিট অ্যালট করতে পারবে, সে বিষয়ে একটা ধারণা নেওয়ার জন্য এটা করা। তো মোদ্দা কথা, এখানে ব্যাকলগ কী আছে সেটা নিয়ে আর এখানে তুল্যমূল্য আলোচনা হবে না সুপ্রিম কোর্টে। আর সেই অর্থে তারা থাকছে কি থাকছে না, এই সমস্ত বিষয় সুপ্রিম কোর্ট আর ভাববে না, কারণ 2023-এ যে অর্ডারটা দিয়েছে তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু সমস্ত কিছু কিন্তু লাগু হবে। এবং তার আগে এনসিটির যে রুলস ছিল, তখন যে রুলস ফ্রেম করা হয়েছিল, সেই রুলসে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি কিন্তু আর কেউ টাচ করার মতো জায়গা থাকবে না। নেক্সট চলে আসি যে পয়েন্ট নিয়ে, ইন সার্ভিসদের জন্য এই পয়েন্টটা ভীষণ ইম্পর্টেন্ট। কেন বলছি এ কথা? দেয়ার ইজ এ ব্রিজ কোর্স, অর্থাৎ যদি কোনো ব্রিজ কোর্স থাকে, তো অপারেটিং থ্রু হুইচ দ্য বিএড ক্যান্ডিডেট হু ওয়ার অ্যাপয়েন্টেড বিফোর দ্য জাজমেন্ট অফ দিস কোর্ট হুইচ ওয়াজ ডেলিভার্ড অন 11/8/2023 could train themselves which would like their qualification par with the DLED candidates। অর্থাৎ মোদ্দা কথা, যদি কোনো এরকম ব্রিজ কোর্স থাকে যেটা কিনা থেকেছিল, এনআইএস বা এনসিটিএ করিয়েছিল প্রার্থীদের 16 সালে, যারা 16,500-তে যারা রিক্রুটমেন্ট হয়েছিল 2018 পরবর্তীতে, এনআইএস থেকে বা এনসিটি কিন্তু এই সমস্ত রাজ্য সরকার বা এদের কিন্তু দায়িত্ব নিয়ে ব্রিজ কোর্সটা কিছু জনকে করিয়েছে। এখন যদি এরকম কোর্স থাকে যেটা কিন্তু অভিযোগ তোলা হচ্ছে যে ডিএলএডদের থেকে যে মীনাক্ষী ম্যাডাম এবং আর যারা ছিলেন, যেরকম কোনো কোর্স আরটিআই বেসিসে তারা রেখেছেন নেই, তো তাদের যারা করানো হয়েছে এই কোর্সটা সম্পর্কে জানতে চাইছেন, মানেই হলো যে যদি এরকম কোর্স থেকে থাকে, যদি এনসিটি তখন ফ্রেম করে থাকে, তাহলে সেই কোর্সের দৌলতে যারা কিনা ইন সার্ভিস টিচার হয়েছিল এবং ডিএলএডদের সমতুল্য করার জন্য যে পন্থা অবলম্বন করেছিল, সেটা অ্যাকচুয়াল কি সে বিষয়ে কোর্ট কিন্তু একটু জানতে চেয়েছে। এর মধ্যে আর আহামরি কিছু নেই, অর্থাৎ যে 16,500 রিক্রুটমেন্ট হয়েছে ইন সার্ভিস বিএড টিচার 2018 গেজেটের দৌলতে, তাদের কোর্সটা ডিএলএদের সমতুল্য করার জন্য এনসিটি বা রাজ্য সরকার বা কেন্দ্র সরকার কী কী পদক্ষেপটা নিয়েছে, এটা ক্লারিফাই করতে হবে, বা ডিএলএদের সমতুল্য করার জন্য কী কী পদক্ষেপ নিয়েছে, যাতে করে তাদেরকে রাখা সম্ভব হয়। যাদের করা হয়নি তাদের ক্ষেত্রে হয়তো কোনো ডিরেকশন হয়তো সুপ্রিম কোর্ট দেবে, যেদেরকে এইভাবে করে ডিএলএদের সমতুল্য করে কিন্তু এই টোটাল বিষয়টাকে পুরো ক্লিয়ার করো। তো এখানে ঘাবড়ানো বা ভয় পাওয়ার কিচ্ছু ছিল না, গতদিনও ভিডিওতে বলেছি, এবং সুপ্রিম কোর্ট কিন্তু সেটাই তাদের অবস্থান বা তাদের পর্যবেক্ষণ কিন্তু এটাই। সেই কোর্সটা সম্পর্কে জানতে চেয়েছে, যেটা কিনা ব্রিজ কোর্স, যদি থাকে সমতুল্য থাকে দেন ঠিক আছে, চলো অসুবিধা নেই, যাদের বাকি আছে তাদের করিয়ে দাও। এটা যদি তাদের করিয়ে থাকো কিছু অংশকে, তাহলে বাকি অংশকে করিয়ে দাও। এরকমই কোনো জাজমেন্ট হয়তো আগামী 1 এপ্রিল এরকম কিছু আসতে চলেছে, এবং সেক্ষেত্রে ডিএলএডদের কতটা রেস্ট অফ ভ্যাকান্সি গোটা ইন্ডিয়াতে আছে, সেই রেসপেক্টে কতজন তারা পড়ে আছে, এগুলো দেখে যদি কিছু বিচার করা সম্ভব হয়, সে বিষয়ে কিন্তু সুপ্রিম কোর্ট অর্ডার দিতে পারে। তো মোদ্দা কথা, 16,500-তে ইন সার্ভিসদের এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো রকম কোনো ভয়ের জায়গা নেই। তার সাথে তার যে ভ্যাকান্সি শূন্যপদ রয়েছে, সেখানে যে 3929 হচ্ছে, সেখানেও বিএডদের অগ্রাধিকার বা বিএডরা সেখানে প্রতিযোগিতা করবেন, এবং মানে কেসের ভিত্তিতে হোক বা পিটিশনের ভিত্তি হোক বা মেধার ভিত্তিতে হোক, সেটা কিন্তু কিছুদিনের মধ্যে সুপ্রিম কোর্ট সেই মামলাতেও কিন্তু অর্ডার দেবেন, এবং সেক্ষেত্রে নিয়োগ হবে। তো 16,500 চ্যাপ্টার ক্লোজ হয়ে যাওয়ার পরে ফার্দার কোনো রিক্রুটমেন্টে কিন্তু এই অংশটাকে আর বসতে দেওয়ার জায়গা নেই, অর্থাৎ বিএড ক্যান্ডিডেটটা কিন্তু প্রাথমিকের ক্ষেত্রে আর এলিজিবল হবেন না। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন, এবং অবশ্যই ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে শুনলেন। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে।